আমি এখন আছি পৃথিবীর সব থেকে পুরাতন রিপাবলিকে বা প্রজাতন্ত্রে। এই দেশের সংবিধান 1600 সালে লেখা হয়েছিল। আর জাস্ট এইটাই না, আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একটা ড্রোন উড়িয়ে 360 ডিগ্রি একটা চক্কর দিলেই আপনার এই দেশের পুরা বর্ডারই দেখা হয়ে যাবে। দ্যাটস রাইট, এটা জাস্ট সব থেকে পুরাতন প্রজাতন্ত্রই না, একই সাথে যদি টোটাল এরিয়া কনসিডার করি তাহলে এইটা পৃথিবীর থার্ড স্মলেস্ট কান্ট্রি। দিস ইজ সান মারিনো। আজকের এই ভিডিওতে আমি সারাদিন এই শহরটাতে এই দেশটাতে ঘোরাঘুরি করব, আর সাথে একটা প্রশ্নের উত্তর খোঁজার ট্রাই করব। সেটা হচ্ছে এই ছোট একটা দেশ কিভাবে 2000 বছর ধরে স্বাধীন রয়েছে, আর এর পাশে ইতালির মতো বিশাল একটা দেশ থাকার পরও কেন এত বছরেও সেটা এই ছোট দেশটাকে বা শহরটাকে ডিজলভ করে নিতে পারেনি। আচ্ছা, প্রথমেই এই দেশটা কোথায়, অর্থাৎ আমরা এক্সাক্ট কোথায় আছি সেটা নিয়ে কিছু বলি। ম্যাপের মধ্যে তাকালে এই সান মারিনো হয়তো জাস্ট একটা দাগ বা শুধুমাত্র একটা বিন্দু, যেই বিন্দুকে পুরোপুরি নর্দার্ন ইতালি ঘিরে রেখেছে আর অলমোস্ট কাছেই আছে অ্যাড্রিয়াটিক সি। ম্যাপ স্ক্রল করার সময় হয়তো চোখের পলকেই আপনি এটা মিস করতে পারেন, এতই ছোট এই দেশ। বাট এইখানেই একটা ফ্যাসিনেটিং জিনিস এই দেশের ব্যাপারে। দেশটা পুরাই একটা ইনক্লেভ, বা বাংলায় বললে বলা যায় জাস্ট একটা ছিটমহল। এই পুরো দেশটাই জাস্ট 61 স্কোয়ার কিলোমিটার, যেখানে আমাদের ঢাকা জেলার আয়তনই 1468 স্কোয়ার কিলোমিটার। মানে এই পুরো দেশটা আমাদের ঢাকার অ্যাপ্রক্সিমেটলি 23 ভাগের 1 ভাগ। এই জায়গাটাকে বলা হচ্ছে মন্তে তিতানো বা মাউন্ট টিটানো, যেটাই বলেন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 700 মিটার উপরে। আর এতটা উপরে হওয়ার কারণে এটা কিন্তু হাজার হাজার বছর ধরে আশেপাশের যে সব ইনভেডার আছে, যারা সান মারিনোকে ইনভেড করতে চেয়েছিল, তাদের হাত থেকে এই জায়গাটাকে রক্ষা করেছে। আর এই কারণে এই মাউন্ট টিটানো বা মন্তে তিতানো হোয়াটএভার, এটাকে বলা হয় সান মারিনোর হার্ট। মধ্যযুগের দিকে এই মাউন্টেন বা মন্টে তাদের জন্য একটা লাইফ লাইন ছিল। যখন আশেপাশের ছোট স্টেটগুলো ইনভেড হচ্ছিল রোমান আর বিজেন্টাইনদের দ্বারা, সান মারিনো জিওগ্রাফি সে সময় একে অনেকটাই আনটাচেবল বানিয়ে ফেলেছিল। অর্থাৎ অ্যাপোনাইন মাউন্টেন রেঞ্জের মধ্যে গুজে থাকা এই দেশটা ইউরোপের যত উল্টাপাল্টা কেওস চলছিল সেই মধ্যযুগ থেকে তার সেগুলোর থেকে বিচ্ছিন্ন ছিল। এই জায়গাটা আসলে বোঝা যায় কেন এই জায়গাটা ইনভেড করা এতটা টাফ ছিল। আপনি যদি জাস্ট ভিউটা দেখেন, আমার পেছনে যেই অনেক দূর পর্যন্ত অ্যাড্রিয়াটিক সি এর কোস্টলাইন দেখা যাচ্ছে, আর অন্যদিকে সব পাহাড় পর্বতে একেবারে ঘেরা। মানে আমি যদি এই জায়গাটাতে থাকি আর আপনি যদি একজন ইনভেডার হন, আপনি নিচ থেকে যখন আমার এইদিকে আসবেন, আমার জন্য আপনাকে ডিফেন্ড করা একেবারে ইজি কাজ। আচ্ছা, এই সান মারিনো জিওগ্রাফি সেই সময় যারা ইনভেড করতে আসতো তাদের জন্য খুবই কঠিন হলেও আজকের দিনে কিন্তু প্রচুর ট্রাভেলার আসে এখানে, যেমনটা ঠিক আমরাও চলে এসেছি। বাট ট্রাভেল প্ল্যান করতে গেলে অনেক জিনিসই মাথায় রাখতে হয়। ছুটি পাওয়া গেল কিনা, বাজেট কেমন হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি কোন সিজনটাকে চুজ করব। বাট আমি প্রেফার করি টু চুজ দ্য বেস্ট সিজন অফ ট্রাভেল, যেটা এখনই। এই সিজন অফ ট্রাভেলে মাই গো টু প্লেস ফর প্ল্যানিং মাই ট্রাভেল ইজ গোজায়ান। কারণ ট্রাভেলের এই সিজনে গোজায়ানে পাওয়া যায় অনেক অনেক ডিলস আর অফার। এত সব অপশন থেকে পছন্দ মতো ফ্লাইট, হোটেল বা ট্যুর প্ল্যান, আর সাথে যে কোনো প্রয়োজনে বুকিং নিয়ে সব রকম সার্ভিসের সুবিধা তো থাকছেই। আর তাই এই সিজন অফ ট্রাভেলে আপনার ট্রাভেলকে একেবারে রিল্যাক্স রাখতে আমার মতনই লিমিটলেস ভাবে প্ল্যান করে ফেলুন গোজায়ানের সাথে। আমার পেছনে ওই দূরে মোট 3টা টাওয়ার আছে, যদিও এই ক্যামেরায় একটা দেখা যাচ্ছে, বাট বিরলে আরো অ্যাড করে দিব। এই 3টা টাওয়ারই এই সান মারিনোর স্কাইলাইনকে ডিফাইন করে। এই টাওয়ারগুলোর নাম হচ্ছে গুয়াইতা, চেস্তা এন্ড মন্তালে। এখন এগুলো হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক হলেও এইগুলা কিন্তু সান মারিনিস জাতির একটা দৃঢ়তা বা রেজিলিয়েন্সের প্রতীক। কারণ আগেই যেটা বললাম, হাজার বছর ধরে এই টাওয়ার 3টাই ইনভেডরদের হাত থেকে এখানে মানুষদের বাঁচিয়ে রেখেছে। আর হ্যাঁ, এই সান মারিনোর যে নাগরিক, অর্থাৎ তাদেরকে বলা হয় সান মারিনিস, এরা কিন্তু খুবই প্রাউড একটা জাতি। জিওগ্রাফিক্যালি ইতালির ভেতরে খুবই ছোট একটা দেশ হলেও এরা কিন্তু নিজেদের নিয়ে অনেক প্রাউড ফিল করে। তাই এদের যে কাউকেই কখনো যদি ভুল করে ইতালিয়ান বলে দেওয়া হয়, তারা কিন্তু এরা প্রচুর অফেন্ডেড হয়ে যায়। আচ্ছা, স্ট্রাকচার গুলো নিয়ে অনেক বেশি কথা বলে ফেললাম, এবার চলেন আমরা সান মারিনোর আসল হিস্ট্রিতে ঢুকি। এই ইতিহাসের শুরু 301 সালে। এখনের সান মারিনো থেকে পুরো একটা সমুদ্র অর্থাৎ অ্যাড্রিয়াটিক সি পার করে ডালমেশিয়ান কোস্টে। সেখানেই একজন খ্রিস্টান ধর্মের সাধারণ মানুষ যার নাম মারিনোস, তার থেকেই গল্পের শুরু। তখন রোমান এম্পায়ারের মোটামুটি পিক টাইমই চলছে, আর এম্পেরর ডায়াক্লিজিয়ানো পুরো এম্পায়ারে খ্রিস্টান নিধন শুরু করেছিল। এটাকে বলা হয় ডায়াক্লিশিয়ানিক পারসিকিউশন। তো এমন একটা সময়ে মারিনোস পালিয়ে সমুদ্র পাড়ি দিয়ে রিমিনি শহরে চলে আসে। বাট এখানেও বিপদ না থামলে এরপর সে চলে যায় এক বিশাল দুর্গম এলাকায় পাহাড়ের মাঝে, যেটাই বর্তমানের মন্টে টিটানো।
এখানে এসে সান মারিনো একটা মনেস্ট্রি গড়ে তোলে আর একটা সন্ন্যাসী টাইপের জীবনযাপন করা শুরু করে। গল্পে গল্পে এমনও প্রচলিত আছে যে এই সময়ে এই পাহাড়ের আসল মালিক ছিল লেডি ফিলেসিতা। একবার তার ছেলের অসুস্থতায় মারিনোস তাকে সুস্থ করে তুললে এই পাহাড় সে মারিনোসকে দিয়ে দেয়, আর তারপর থেকেই এইটা হয়ে যায় পালিয়ে আসা খ্রিস্টানদের জন্য একটা আশ্রয়স্থল। পুরো ইতালিয়ান পেনিনসুলায় রোমান প্রসিকিউশন থেকে বাঁচতে খ্রিস্টানরা এসে আশ্রয় নেওয়া শুরু করে এখানে। আর এখান থেকেই মারিনোস পরবর্তীতে হয়ে ওঠে সেন্ট মারিনো, যার নাম থেকেই এই পাহাড়ের পাশে গড়ে ওঠা শহরের নাম হয় সান মারিনোস। বলা হয়ে থাকে সেন্ট মারিনো মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আই লিভ ইউ ফ্রি ফ্রম বোথ ম্যান। মনে করা হয় তিনি এটা দ্বারা মিন করেছিলেন রোমান এম্পেরর এবং পোপকে, কারণ সেই সময়ের এই বিশাল ইউরোপের রাজ্যের খেলার মধ্যে একটা স্বাধীন জীবন পার করতে পারত শুধুমাত্র এই পাহাড়ের মানুষেরাই। ওকে, আমার শখ জাগছে এরকম ওপর একটা জায়গায় যাব যেখানে সম্ভবত আগে আর্চাররা দাঁড়ায় থেকে ডিফেন্স করতো। সো টিপা চাপা বহুত কিছু, তারপরেও যাই দেখি। এই জায়গাটাতে হচ্ছে বিভিন্ন গোলা বারদ এইসব কিছু রাখা হইতো, মানে জাস্ট ডিফেন্স করার জন্য যা যা জিনিসপাতি দরকার। অ্যান্ড দেন এইখান থেকে সৈন্যরা জিনিসপত্র নিয়ে এইখানে আসতো আলটিমেটলি। প্রচুর চিপা রাস্তা, যাই হোক, বাট দেখে বুঝতেছেন এটা একদম ডিফেন্সের পারফেক্ট জায়গা। এই চিপায় চিপায় ধরে ধরে এখান থেকে মারামারি করবো। অ্যান্ড ওই নিচে যারা আছে তাদের ফুল ভিউ আমি পাচ্ছি, বাট তারা আমাকে দেখতে পারবে না, মানে তাদের 12টা বেজে গেছে। অ্যান্ড তারপরে ওই দিক দেখো, তারপরে এই সামনে আরও উঁচু একটা টাওয়ার আছে, আমরা ট্রাই করবো ওইখানে ওঠা যায় কিনা। চলেন দেখি। এই যে এখানে ঢোকার রাস্তাটা খুবই চিকন, বাট ট্রাই তারপরেও করতেছি, দেখি একেবারে উপরে যে কথা হবে। এই সময় ক্যামেরা অন রাখতেছি না, টাটা। ওকে, ব্যাক টু হিয়ার বলতে একেবারে সব থেকে উপরে। এটা সান মারিনোর একেবারে টপ মোস্ট পয়েন্ট বলা যায়, বিকজ এমনিতেই মাউন্টেন, আর তারপর আবার মাউন্টেনের ওপরে দুর্গ, অ্যান্ড দুর্গর সব থেকে ওপরের ফ্লোরে আছি। খবর হয়ে গেছে একটু যে, অ্যান্ড এই সামনে দুর্গের সামনে আমার এই দিকে এখানে হচ্ছে সেকেন্ড টাওয়ারটা আমি দেখতে পাচ্ছি এখন। অ্যান্ড সো এই তো যে 3টা টাওয়ারের নাম বললাম, তো আমি ফার্স্ট টাওয়ারে আছি, সেকেন্ড টাওয়ার ওইটা, অ্যান্ড থার্ড টাওয়ার ওইটার পেছনে ছোট্ট একটা টাওয়ার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বাট ওই থার্ড টাওয়ারে যাওয়া যায় না, ফার্স্ট আর সেকেন্ড টাওয়ারে যেতে পারবো। বাট এই 2 টাওয়ারের মধ্যে অলমোস্ট চায়নার গ্রেট ওয়ালের মতো ডিস্টেন্স। আমি নট শিওর এটা পুরোপুরি উপরে ওঠার পর এখানে আমি কীভাবে যাবো, কতক্ষণ ধরে লাগায় যাবো। এনিওয়ে যেমন যাই। ওকে, আমরা এখনো সেই ফার্স্ট টাওয়ারেই আছি। এখানে যাই হোক কিছু একটা দেখলাম ছোটোখাটো, ঢুকে পড়তেছি, বাট এই ভেতর ঢুকে মনে হচ্ছে এটা জেলখানা টাইপের কোনো কিছু। যেমন এই রুমটা ঢুকলে এত ছোট একটা রুমে কী হইতো সেই মেডিকেল টাইমে আমি জানি না, অনেক একো হওয়ার কথা, সরি ফর দ্যাট। বাট যাই হোক, এইখানে এই তো এই শহরটা পুরোটাই সেই আমলের একটা স্কেচ। আমি জানি না এটা কত সালে, 1663, অ্যান্ড এখানে মোস্ট প্রবাবলি সান মারিনোর কয়েন, যদিও এখন তার ইউরো ইউজ করে। বাট এর পাশের রুমটা গেলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন কেন আমি এটাকে একটা জেলখানা টাইপের মনে হয়েছে আমার কাছে। লোক এই রুমে কি হইতো আমি জানি না, জানাটা দরকার ছিল। এখানে সেই আদিম আমলের কিছু পেইন্টিং অ্যান্ড স্কেচ টাইপেরও আছে, তো মনে হচ্ছে তো জেলখানা বা টর্চার সেল টাইপের কোনো কিছু, আই ডোন্ট নো। ওকে, এখন সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা অ্যান্সার দিব, সেটা হচ্ছে কিভাবে এত ছোট একটা, অলমোস্ট শহরের থেকেও ছোট একটা দেশ এতদিন ধরে সার্ভাইভ করে গেল। আর যা সার্ভাইভই না, ওয়ার্ল্ডের সব থেকে পুরাতন দেশ কিভাবে এখনো। হিস্টোরিক্যালি এই অঞ্চলের রোমান বলেন, বেজেন্টাইন বলেন, আরও বড় বড় ইউরোপিয়ান সব এম্পায়ারগুলো কিন্তু এই অঞ্চলে রাজত্ব করেছে, বাট তাদের মধ্যেও চুপচাপ লুকিয়েছিল সান মারিনো। এখন হাউ ইজ দ্যাট? প্রথমত, এই দেশটা শুরুই হয়েছিল লুকিয়ে থাকার জন্য। সেন্ট মারিনো দুনিয়ার সব ঝামেলা থেকে লুকিয়ে এই জায়গাটাই বেছে নেয়, আর তারপর আশেপাশে থেকে রোমান এম্পায়ারের অত্যাচারে পালিয়ে এসে খ্রিস্টানরাও এখানে আসা শুরু করে। আর এই কারণে পরবর্তীতে যখন রোমানরাই খ্রিস্টান ধর্মের মেজরিটি হয়ে যায়, তখন এখানের সাথে সরাসরি পোপের সম্পর্ক বেশ ভালো হয়ে যায়। আর পোপ নিজেই এই দেশের সার্বভৌমত্বকে সাপোর্ট করে গিয়েছিলেন। এমনকি প্রথমে কিন্তু এই দেশটা এতটাই বড় ছিল না, জাস্ট এই পাহাড়টাই ছিল। 1300 সালের পরপর কিয়াজেনোভা আর ফেতানো সান মারিনোর সাথে যোগ হয়, আর এরপর ওভার দ্য টাইম বিভিন্ন পোপ এসে সান মারিনোর আশেপাশের ছোট ছোট কিছু অঞ্চলগুলোকে এটার সাথে ইনক্লুড করে।
আর এই কারণে কিন্তু এখন তাও সান মারিনোর এলাকা একটু বড় আছে, মূল সিটি কিন্তু একেবারেই জাস্ট এই একটা পাহাড়। বাট 1543 সালে পোপ জুলিয়াস দ্য থার্ডেরই একজন ফ্যামিলি মেম্বার সান মারিনোকে ইনভেট করার ট্রাই করে, আর এই ছোট দেশটা দখল করার জন্য তারা প্রায় 500 সৈন্য নিয়ে আসে। বাট তখনই একটা মজার ব্যাপার ঘটে, একদম ঘন কুয়াশায় এই পাহাড়টা ঢেকে যায় তাদের আক্রমণের দিনে, আর সেই কুয়াশার কারণে 500 সৈন্যের ম্যাক্সিমামই হারিয়ে যায় ও দুর্ঘটনায় মারা যায়। এই দিনটা ছিল সেন্ট কুইরিনাস ডে। স্বাভাবিকভাবেই সান মারিনোর খ্রিস্টানরা এটাকে একটা বিশাল সাইন হিসেবে দেখে, আর এরপর থেকেই কোনো পোপই কখনো এই দেশের দিকে আর নজর দেয় নাই, আর এদের সার্বভৌমত্ব সাপোর্ট করে গিয়েছে। আর এরপর থেকেই কিন্তু সামারিনিস মানুষেরা এই সেন্ট কুইরিনাস ডেকে তাদের একটা জাতীয় দিবস হিসেবে সেলিব্রেট করে। আর এই ঘটনার পরই কিন্তু 1600 সালে সান মারিনো তাদের সংবিধান তৈরি করে। ইয়েস, একটা প্রপার কনস্টিটিউশন যেটা তৈরি করা হয়েছিল সেই 1600 সালের দিকে। এমন একটা সময় বোঝেন যে সময় সারা দুনিয়ায় রাজতন্ত্র চলছে, অর্থাৎ রাজতন্ত্রের সময়ে এইখানে শুরু হয় প্রজাতন্ত্র। আর এইটা কিন্তু সেই কনস্টিটিউশনটা এখনো অ্যাপ্লিকেবল আছে। আর এই কারণেই এই দেশটাকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে পুরাতন প্রজাতান্ত্রিক দেশ। বাট এখন পর্যন্ত যে ঘটনাগুলো বললাম তখন পর্যন্ত মডার্ন ওয়ারফেয়ার শুরু হয় নাই। সান মারিনো তার এক্সিস্টেন্সের সব থেকে বড় চ্যালেঞ্জ ফেস করার কথা ছিল নেপোলিয়ন বোনেপার্টের সময়, কিন্তু পুরো ইতালির মধ্যে দিয়ে তাণ্ডব চালানোর সময় ভাগ্যক্রমে এই ক্ষুদ্র প্রজাতন্ত্রের প্রতি তার এক ধরনের মুগ্ধতা ছিল। চাইলে সহজেই নেপোলিয়ন এদেরকে ধ্বংস করে ফেলতে পারত, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের সময় আপনারা জানেন 3টা আইডিওলজি ছিল, যেটা হচ্ছে লিবার্টি বা স্বাধীনতা, সমতা আর ভ্রাতৃত্ব। সান মারিনোর মূল মন্ত্রও ছিল লিবার্টি বা স্বাধীনতা, আর এই কারণেই নেপোলিয়ন এই রিপাবলিকের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। এমনকি নেপোলিয়ন তাদের আরও জমি দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সান মারিনো ফ্রিতে এলাকা এক্সপ্যান্ড করতে অস্বীকার করে। এতটাই প্রাউড ছিল তখন এই জাতি। কারণ এই দেশটা তৈরির ধরনটাই দেখেন, আশেপাশের অঞ্চল থেকে লোকজন আত্মগোপন করতে পালিয়ে আসছিল এখানে। সবাই কোনো না কোনো শত্রুর তাড়া খেয়ে পালানোর জায়গা হিসেবে সান মারিনোকে বেছে নিচ্ছিল, আর সামারিনিজরাও তাদের ঐতিহ্যের কারণে এসব মানুষকে আশ্রয় দিয়ে যাচ্ছিল। এমনই একজন ছিলেন জিউসেপে গারিবালদি আর তার ওয়াইফ আনিতা। মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে এই লোকই পুরা ইতালিকে ইউনিফাইড করে, বাট সে যে আশ্রয় পেয়েছিল এই সান মারিনোতে এইটা সে ভুলে যায় না। এই কারণেই পুরা ইতালিকে এক শাসকের নিচে নিয়ে আসলেও সে সান মারিনোকে স্বাধীনতা দেয়। সান মারিনো আর কিংডম অফ ইতালি একটা কনভেনশন অফ ফ্রেন্ডশিপ সাইন করে 1862 সালে। এই পুরো দেশ বা শহর যেটাই বলেন, সেখানে সারাদিন ঘুরে একটা জিনিসই আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই জাতির দৃঢ়তা। আর এ কারণেই সান মারিনোর সার্ভাইভাল জাস্ট তাদের জিওগ্রাফির সাথে কানেক্টেড না, ইটস এ স্টোরি অ্যাবাউট ইটস রেজিলিয়েন্স। আর এ কারণেই আজকের দিনেও চারপাশে এই দানব ইতালির মাঝে একদম ছোট্ট এই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পৃথিবীর প্রথম রিপাবলিকটা টিকে আছে। সো এই ছিল ফুল ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমরা সারাদিনের এই ঘোরাঘুরি শেষ করে এখন ভাবতেছি এখান থেকে কিছু শপিং করব, কারণ ইন্টারেস্টিংলি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সান মারিনোতে যে কোনো জিনিসপত্রের দাম অনেক কম, কজ ট্যাক্স তাদের অলমোস্ট নাই বললেই চলে। সো ভ্যালু অ্যাডেড ট্যাক্সের পরিমাণ কম, জিনিসপত্র কেনা যায় ইজিলি ভাবে। তো যাই হোক, এখনও মার্কেট ঘুরি নাই পুরোপুরি, বাট টুকটাক প্রাইস ট্যাগ দেখে এটা মনে হইলো। তো আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অ্যান্ড নেক্সট এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা। আমি চাই না জাস্ট ট্রাভেল ব্লগ টাইপের করে বানাতে, আই ওয়ান্ট টু এডুকেট পিপল, যেরকম সবসময় আসলে করে এসেছি সব ভিডিওতে। সো এই দেশটা নিয়ে আগে জানতেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এই দেশ নিয়ে এই প্রথম শুনলে সেটাও কমেন্টে লিখে যাবেন। সো এনিওয়ে, দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই। আর একটা কথা হচ্ছে, আমি এই ধরনের ভিডিও অলমোস্ট নতুনই বানাচ্ছি বলা যায়। সো খুব একটা যে প্রফেশনাল হবে তা না, বাট আস্তে আস্তে আশা করি ডেভেলপ হবে। আপনারা অবশ্যই জানাবেন কোন কোন জায়গায় আরও ইমপ্রুভ করা যেতে পারে অ্যান্ড কী কী ইনক্লুড করলে আরও বেটার হবে। আর এই ট্রাভেলের সিজনে অবশ্যই যে কোনো ট্যুর প্ল্যানের আগে গোজায়ন অ্যাপে তাদের অফারগুলো চেক করতে ভুলবেন না। সো যাই হোক, কমেন্ট করে জানান। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড। এবার আসলে টাটা।